শ্রীরামচন্দ্রের জয়, জয় জয় শ্রীরামচন্দ্রের জয়। প্রহরী, শ্রীরামচন্দ্রকে সংবাদ দাও, বলো মহামন্ত্রী সুমন্ত্র দেব এসেছেন। আসুন মহামন্ত্রী, এত দেরি হলো কেন? রামচন্দ্র, বলুন, আপনাকে এই মুহূর্তে একবার মহারাজ দশরথ দেখতে চেয়েছেন, কিন্তু অভিষেক অনুষ্ঠান আগে তিনি আপনার সঙ্গে কথা বলবেন। বুঝতে পেরেছি, আপনি রথে অপেক্ষা করুন, আমি এক্ষুনি প্রস্তুত হচ্ছি। বেশ, তাই হবে। সীতা, বলুন প্রভু। আমার দেবীর মতো মা রানী কইকেয়ী এবং পিতৃদেব নিশ্চয়ই অভিষেক অনুষ্ঠান নিয়ে আলোচনা করবেন। বেশ, তাহলে তাই হবে। আমার মঙ্গলের জন্যে আমার মাতা কইকেয়ী দেবী নিশ্চয়ই কোনো প্রার্থনা করেছেন। আমি শীঘ্রই পিতার সঙ্গে দেখা করে এসে তারপর তোমাকে আর মাতা কৌশল্যাকে নিয়ে অভিষেক অনুষ্ঠানে যাব। তুমি ততক্ষণ তোমার সখীদের সঙ্গে কথা বলো। বেশ, আমি থাকবো প্রভু। বেশি দেরি হবে না সীতা, চলি। রাম সীতার কাছ থেকে বিদায় নিয়ে রাজা দশরথের সঙ্গে দেখা করতে চললেন। পর্বতের গুহাবাসী সিংহ যেরকম পর্বত থেকে বীর বিক্রমে বেরিয়ে আসে, ঠিক তেমনি রাম বেরিয়ে দেখলেন তার জন্যে লক্ষণ কর জোড়ে দাঁড়িয়ে। ভাই লক্ষণ। প্রণাম দাদা, অভিষেকের সময় তো হয়ে গেল, সবাই অপেক্ষা করছে। জানি, কিন্তু তার আগে একবার পিতাজি দেখা করতে বলেছেন লক্ষণ। কেন দাদা? জানি না, কিন্তু দেরি করা উচিত হবে না। এসো ভাই লক্ষণ। রাম আর লক্ষণ বাইরে এসে দেখলেন, জয় মহারাজ দশরথের জয়, জয় কুলগুরুদেব বশিষ্ঠদেবের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়। শ্রীরামচন্দ্রকে দেখতে চায়। সেই ভিড়ে যেমন 100 বছরের বৃদ্ধা রয়েছেন, তেমনি রয়েছে 4 মাসের শিশু। দাদা, সবাই অপেক্ষা করে আছে, কখন তুমি অভিষিক্ত হবে। জানি ভাই লক্ষণ, অযোধ্যার প্রজারা অনেক আশা নিয়ে অপেক্ষা করে আছে। তবে আমি জানি না এইসব প্রজাদের আশা কতটা পূরণ করতে পারবো আমি। পারবে দাদা, তুমি ঠিক পারবে। জয় মহারাজ দশরথের জয়, জয় কুলগুরুদেব বশিষ্ঠদেবের জয়। হে রামচন্দ্র, আমি তোমাকে আশীর্বাদ করতে চাই। আমার কি সেই সুযোগ হবে? বলুন মাতামহ। তুমি অযোধ্যার গর্ব। তোমার মা কৌশল্যার যেমন আনন্দ, আমারও তেমন আনন্দ। তোমার বাবা নিশ্চয়ই খুশি হবেন। নিশ্চয়ই খুশি হবেন।
রানীমা, বল মন্থরা। দারুণ কাজ করেছ, শয়তানের মুখোশ খুলে পড়েছে। ঠিক বলেছিস। মহারাজ অসুস্থ হয়নি, অভিনয় অভিনয় করছে তোমার সামনে। যত তাড়াতাড়ি পারো রাম সীতাকে বিদায় করো, ভরতকে মামা বাড়ি থেকে নিয়ে এসো। আজকেই রামকে বনবাসে পাঠাবো? তবে নয় তো কি, হাতে কাজ ফেলে রাখতে নেই রানীমা। ঠিক আছে, তাই হবে। কিন্তু একটা কথা রানীমা। কি কথা রে? রাজার সঙ্গে রামচন্দ্রকে বেশি কথা বলতে দিও না, তাহলে কিন্তু ঘট ঘটে থেকে যাবে, ঘট আর উল্টবে না। তুই নিশ্চিন্ত থাক মন্থরা, ঘট আমি উল্টে দেবই। জয় জয় শ্রীরামচন্দ্রের জয় জয়। সত্যি রামচন্দ্রের মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। মহারাজ জনকের কন্যা সীতার ভাগ্য ভালো, অমন স্বামী পেয়েছে। সীতার ভাগ্য ভালো বলছো কেন? ওই অযোধ্যার রাজপ্রাসাদে যত বিবাহিতা রমণী আছে তার মধ্যে সবচেয়ে ভালো সীতা। রামচন্দ্রের ভাগ্য ভালো, তাই অমন স্ত্রী পেয়েছে। ঠিক বলেছ, রাম সীতা যেন অদ্ভুত জুটি, যেন রোহিণী চাঁদের সঙ্গে মিলিত হয়েছে। দেখি খেলা কিরকম হয়। মহারাজ, রামচন্দ্র এসে গেছে, আপনি কোনো কথা বলবেন না, যা বলবার আমি বলবো মহারাজ। পিতা, পিতা, আজ আমার অভিষেক অনুষ্ঠান, কিন্তু আপনার চেহারা কি হয়েছে? কি হয়েছে পিতা? পিতা, আমার প্রণাম গ্রহণ করুন, আমাকে আশীর্বাদ করুন। ঠিক আছে, ঠিক আছে। ঢং, মন ভোলাবার চেষ্টা করছে। রাম, পিতা, রাম, বলুন পিতা। রাম, রাম, আমি তোমায় আমি বলছি মহারাজ। এবারে ঠিক আছে, মহারাজকে বলতে দিও না, তাহলে ঘট উল্টবে না। মা, মা, পিতা আমাকে দেখে কষ্ট পাচ্ছেন কেন? আমি কি অজান্তে বাবার কাছে কোনো অপরাধ করে ফেলেছি? আমাকে আমাকে বলুন মাতা, কি হয়েছে পিতার? এইবারে বলে দাও রানীমা,
বলে দাও। না না রাম, তোমার পিতা তোমার উপর রাগ করেননি, তার কোনো বিপদও হয়নি। তবে ওনার মনের মধ্যে কিছু কথা রয়েছে যা তোমার ভয়ে উনি বলতে পারছেন না। মন্ত্রী সুমন্ত্র, বলো লক্ষণ, ব্যাপারটা আমি বুঝতে পারছি না। আমিও ব্যাপারটা বুঝতে পারছি না। অমঙ্গল কিছু আমার অভিজ্ঞতায় বলে নিশ্চয়ই অমঙ্গল। না হলে তো এতক্ষণ অভিষেক অনুষ্ঠান শুরু হয়ে যেত। পিতা, পিতা, কি এমন কথা যা আপনি আমাকে বলতে পারছেন না? রাম, রাম, আমি বলছি রাম, আমি বলছি। দেখো, তুমি মহারাজের অত্যন্ত প্রিয়, তাই সেই অপ্রিয় বাক্য উনি তোমাকে বলতে পারছেন না। আমি বুঝতে পারছি না মাতা, আমাকে পরিষ্কার করে বলুন। বলছি, তবে তার আগে একটা কথা আমি তোমাকে বলি রাম। বলুন। মহারাজ আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা অবশ্যই পালন করা উচিত। কি ঠিক কিনা বলো? নিশ্চয়ই মাতা। মহারাজ কোনো এক সময় আমাকে বরদান করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু এখন তা পালন করবার ভয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন রাম। সে কি পিতা, পিতা আপনি আমায় আগে বলেননি কেন? রামচন্দ্র, তুমি তো জানো সত্যের মূল হলো ধর্ম। তুমি যেন সেই সত্য পালনে অন্তরায় হয়েও না পুত্র। নিশ্চয়ই নয় মাতা, পিতার আজ্ঞা পালনে আমি আগুনে পর্যন্ত ঝাঁপ দিতে পারি মাতা। অমঙ্গল, অমঙ্গল। হাত থেকে দেবতার অর্ঘ্য পড়ে গেল। স্বামীর কোনো বিপদ হবে না তো? তাহলে কি অভিষেক অনুষ্ঠানে কোনো বাধা পড়বে? এই তো, এই সুযোগে বলে দাও রানীমা। আপনি বলুন মাতা, পিতা আপনাকে কি বর দিয়েছিলেন? পিতা, পিতা আপনি আমাকে আগে বলেননি কেন? অভিষেক অনুষ্ঠানের আগে কেন বলছেন? তোমার পিতা কোনো কথাই বলবেন না রাম, যা বলবার আমিই বলবো। তাহলে বলুন মাতা, পিতার প্রতিজ্ঞা পালনে আমি বিষ পান করতে পারি। ব্যাস, আর বলতে হবে না রাম। তুমি যে তোমার পিতাকে ভালোবাসো, আর তোমার পিতাও যে রাম ছাড়া অজ্ঞান, সেটা আমি ভালো করেই জানি। শোনো রাম, অনেক দিন আগে বৈজয়ন্ত নগরে তিমিধ্বজ অসুরের সঙ্গে যুদ্ধে তোমার পিতা ক্ষতবিক্ষত হন। তখন আমি মহারাজকে বাঁচিয়েছিলাম, আর সেই সময় উনি আমাকে দুটো বর দিতে চেয়েছিলেন। তখন আমি সেই বর দুটো নিইনি, কিন্তু এখন নেব। কি বর মাতা? আমি মহারাজের কাছে প্রার্থনা করেছি, প্রথম বর তোমার 14 বছর বনবাস।
আর দ্বিতীয় বর অযোধ্যার সিংহাসনে ভরতের অভিষেক। চোদ্দ বছর বনবাস। হ্যাঁ রামচন্দ্র, মহারাজ এখন তাই দ্বিধাগ্রস্ত। কি করবেন বুঝতে পারছেন না। একদিকে ধর্ম, প্রতিজ্ঞা পালন, আর অন্যদিকে তুমি। তাই মহারাজ শোকাকুল হয়ে পড়েছেন রামচন্দ্র। পিতা, হে রাম, আপনি কথা বলবেন না মহারাজ, আমিই তো কথা বলছি। শোনো রাম, আমি চাই তুমি তোমার পিতাকে ধর্ম পালনে সাহায্য করো। তার প্রতিশ্রুতি অনুযায়ী তোমাকে আজই 14 বছর বনবাসে যেতে হবে।